রমনায় বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন, অন্যদের 10 বছর করে জেল, হাইকোর্টের রায়। মাগুরা শিশু আসিয়া হত্যা মামলার রায় 17 মে। যুক্তিতর্ক উপস্থাপনে অভিযোগ প্রমাণের দাবি, রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির আশা। আমরা আশা করছি যে রাষ্ট্রপক্ষ এই মামলায় আমরা ন্যায় বিচার পাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সমুদ্র বন্দর পরিদর্শনের পাশাপাশি উদ্বোধন করবেন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ। রংপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জনের, পালিয়েছে বাস চালক। এবং সাতক্ষীরা সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া 75 বাংলাদেশকে পরিবারের কাছে হস্তান্তর, 3 ভারতীয়কে কারাগারে প্রেরণ। দর্শক, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। বহুল আলোচিত 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অন্য আসামিদের 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এর আগে 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে মৃত্যু হয় 9 জনের। পরে হাসপাতালে মারা যান আরও 1 জন। এ ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে 2014 সালের 23 জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেন। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। আগামী 17 মে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের এ দিন ধার্য করেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সহকর্মী পঙ্কজ রায়ের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 17 মে। 2 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। আমরা বিশ্বাস করি যে এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে, কারণ আপনারা জানেন সরকার এই মামলাটিকে জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবে ট্রিট করেছেন। 17 মে 2025 ইনশাআল্লাহ আসছে শনিবার এই মামলার রায় প্রচার এবং প্রকাশের। বিশেষ পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, যুক্তিতর্ক উপস্থাপনে প্রধান আসামি হিটু শেখ সহ সবার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছে। আমরা আশা করছি যে রাষ্ট্রপক্ষ এই মামলায় আমরা ন্যায় বিচার পাব। প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি সহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আসিয়ার মা। আমি সরকারের কাছে আশা করতেছি যে প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং 3 জন আর 3 জন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়, এইটুকুই আমি সরকারের কাছে আবেদন করতেছি। এতে আমি খুশি। এর আগে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। এই মামলায় বাদী সহ 29 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো নিজ জন্মভূমি চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে পুরো জেলা জুড়ে বিরাজ করছে উৎসব আমেজ। প্রধান উপদেষ্টার সফরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান ছাড়াও রয়েছে চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নতুন কালুরঘাট সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধান উপদেষ্টার সফর ঘিরে আশার আলো দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। একে এম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। দেশের রাজস্ব আয়ের স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান সমুদ্র বন্দরও এটি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনৈতিক সমৃদ্ধির কথা বিবেচনা করে এই বন্দর নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর, লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরের আধুনিকায়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
একে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। উনি অনেক উচ্চমানের একজন মানুষ, উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ। ওনার এই কানেক্টিভিটির মাধ্যমে আমরা চাইব যে বন্দরকে আধুনিকায়নকরণ এবং এই আধুনিকায়নের মাধ্যমে এই বন্দরটাকে আরো বেশি সচল করে তোলা। আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট অনুযায়ী বিশ্বের 100 দ্রুততম বন্দরের তালিকায় চট্টগ্রামের স্থান 58। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর ঘিরে আশা জাগছে ব্যবসায়ীদের মনে। অগ্রগতি ধরে রাখতে বন্দরকে আধুনিক বন্দরে নিয়ে যেতে গ্রিন চ্যানেল চালু, আধুনিক শেড নির্মাণ ও হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা চাইবো, যেরকম গাড়ির জন্য আলাদা শেড, আরএমজির জন্য যাতে সেরকম আলাদা আধুনিকায়ন কোনো শেড করে দেখ, এবং গ্রিন চ্যানেলটা আবার যাতে চালু করে, যাতে সহজলভ্যভাবে আমরা গুজটা ইজিলিভাবে যাতে আমরা ক্লিয়ার করে নিতে পারি। বুধবার চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বন্দরকে বিশ্বমানের হিসেবে পরিচিতি দিতে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। এই বন্দর বেশি টাকা নিলে আরেক বন্দরে চলে যাবে, এই সুযোগটা উনি ব্যবসায়ীদের জন্য করে দিতে পারবেন। চট্টগ্রাম সফরকালে প্রধান উপদেষ্টা কর্ণফুলী নদীর উপর 11,000 কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষ স্বপ্ন বুনছেন দীর্ঘদিনের অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার। আমরা এই মুহূর্তে সরকারকে, যারা সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। আমরা চাইব, এটা যেহেতু একটা বড় প্রকল্প, কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যেন অত্যন্ত সুচারুভাবে খুব কম সময়ের মধ্যে যেন সেতুর নির্মাণ কাজটা দৃশ্যমান হয়। এরপর দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। 22,500 শিক্ষার্থীকে সনদপত্র তুলে দিবেন তিনি। রাষ্ট্রপ্রধানের এ সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে সঠিক সময়ে বেতন পরিশোধের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল 11টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের রাজাসন এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা জানান, এপ্রিল মাসের বেতন প্রদানের জন্য প্রথমে মে মাসের 12 তারিখ নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ, পরে তারিখ পরিবর্তন করে আবার 13 তারিখ নির্ধারণ করা হয়। মালিক পক্ষ 13 মে বেতন প্রদান না করে আবার 18 মে বেতনের তারিখ ঠিক করেন। মালিক পক্ষের টালবাহানায় অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে শাখা সড়কে অবস্থান নেয়। বেতন পরিশোধের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। বলছে যে 12 তারিখে বেতন দিব, কিন্তু কালকে 12 তারিখ চলে গেছে, অলরেডি বেতন দেয় নাই। এখন পিসিকে কমিটি মিটিং করে বলছে যে 18 তারিখ। প্রত্যেক মাসে আন্দোলন করতে হয়, আন্দোলন করে আমরা কেন বেতন নিব? যদি কোনো ছেলে বা কোনো মেয়ে শ্রমিক ভাই বোনকে বের করা হয়, পরবর্তীতে আন্দোলন আরো পর্যায়ক্রমে বড় হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের 8 কর্মদিবসের ভিতরে 7 কর্মদিবসের ভিতরে আমাদের সব টাকা পয়সা ক্লিয়ার করে দিতে হবে। রংপুরের কাউনিয়ায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 9:15টার দিকে উপজেলার মহেশা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সকালে আশরাফ তার স্ত্রী, ছেলে ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি স্নেহাকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান। আহত হন আশরাফ। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান, বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। 3 জন ইন্তেকাল করেছেন, তার ভিতরে আমার আদরের ছোট বোন মোহাম্মদ আফসানা আক্তার সিনহা এসএসসি পরীক্ষার্থী ছিল। আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। তো আমরা চাচ্ছি যে এই যানবাহনগুলো যেভাবে চলাফেরা করে, এটা জানি এই রুটে তারা জানি এই গতিতে না চলে, আর এই দুর্ঘটনার কবলে জানি মানুষ আর না পড়ে। পাক ভারত যুদ্ধের খবরে মেহেরপুর সীমান্তে আতঙ্ক ছড়িয়েছে। বিএসএফ সীমান্তে চলাচল ও কৃষিকাজে সতর্কতা জারি করেছে, আর বিজিবি সন্ধ্যার পর থেকে সকাল 9টা পর্যন্ত চলাচল সীমিত রাখতে মসজিদে মাইকিং করছে। এতে কৃষকরা ফসল ঘরে তুলতে সমস্যায় পড়েছেন, যদিও বিজিবি জানিয়েছে এটি শুধু সতর্কতা, ফসল তোলায় নিষেধাজ্ঞা নেই। সহকর্মী আক্তারুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
মেহেরপুর জেলায় প্রায় 89 কিলোমিটার দীর্ঘ সীমান্তে ৭৪টি সীমান্ত গেট রয়েছে, যেগুলো দিয়ে ভারতীয় কৃষকরা নিজেদের জমিতে কৃষিকাজ করতে আসে। এই সীমান্তবর্তী এলাকায় নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ ও ভারতের জমি মিশে আছে। সম্প্রতি পাক ভারত যুদ্ধ শুরু হলে বিএসএফ নোম্যান্সল্যান্ডে ভারতীয় কৃষকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বিজিপিও মাইকিং করে সীমান্তবাসীদের সন্ধ্যার পর চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেয়। এতে উভয় দেশের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সীমান্ত এলাকায় মানুষ কৃষিকাজ শেষ না করে দ্রুত ঘরে ফিরতে বাধ্য হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যেই দিন কাটাচ্ছে। কৃষকদের জন্য বাধার সম্মুখীন হচ্ছে, কারণ কৃষক মানুষ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মাঠে কর্ম থাকে, কিন্তু কর্মের ব্যাঘাত ঘটছে। মিডিয়াররা এখানে আপনার নিষেধ করে গেছে, বর্ডারে আপনারা যাবেন না, তাই আমাদের নিষেধ করে গেছে। আমরা একটু আতঙ্কার ভাবেই আছি। আবাদ পানি আমাদের তুলতে হবে, খুব কষ্ট হয়েছে, না তুলে তো হবে না, আমাদের তুলতে হবে যে বাধ্য। আমাদের এই আবাদ পানিটা খুব টেনশনের ভিতরে আছি। আমরা এই আবাদটা যে কিভাবে উঠাবো এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। ভয়ে তো আতঙ্কে পড়ে থাকি আমরা। এর মধ্যে মাইকিং করছে, বর্ডারে নাই মনে যায়ও না, ভয় করছি। বাংলাদেশের বিএসএফ করে যে দেখি শুনি ফোন কাটেন যে ভারতীয় বিএসএফ আক্রমণ করতে পারে এবং ধরে নিতে পারে। সতর্কতা স্বরূপ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কৃষকদের নোম্যান্সল্যান্ডে যেতে সতর্কতা জারি করেছে। দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাবনায় বাবুল শেখ ওরফে লগা নামের এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার ভোরে ভাড়াড়া ইউনিয়নের কোলাদি বিজয় রামপুরের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, বিজয় রামপুর এলাকার শেউলি বাজার থেকে মধ্যরাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে লগাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহত লগা চরমপন্থী দলের নেতার পাশাপাশি একাধিক হত্যা, ডাকাতি সহ মামলার আসামি ছিলেন। মুন্সিগঞ্জের গজেরিয়ায় অভিযান চালিয়ে গোলা বারুদ ও বিভিন্ন ধরনের অস্ত্রের সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুয়াগাছিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও নৌ পুলিশের কয়েকশো সদস্য অংশগ্রহণ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। এছাড়া অভিযানে পিস্তলের গুলি, রামদা, চাকু সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শরীয়তপুর সদর হাসপাতালের রোগী হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা ও পালং থানা পুলিশ। মঙ্গলবার দুপুর 12টার দিকে এই অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু বকর এবং পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন। অভিযানকালে হাসপাতালের চত্বর, বহির্বিভাগ ও আশেপাশের এলাকায় ঘোরাফেরা করা সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জানিয়েছেন যে আমরা নিউজ পেয়েছি যে সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের পুত্র, এতে গ্রামের সাধারণ মানুষরা বঞ্চিত হচ্ছে সেবা থেকে। তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সদর হাসপাতালে না এনে বিভিন্ন ক্লিনিকে যাওয়ার জন্য উৎসাহিত করে। তো এই দালাল চক্রকে নির্মূল করার জন্য মূলত আমরা এখানে সংবাদ পাই এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ডিবি টিম সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি সকাল 10টা থেকে। টানা কয়েকদিন তীব্র তাপপ্রবাহের পর ফেনীতে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার সকাল 10:30 থেকে শুরু হয় বৃষ্টি। মুহূর্তে শহর জুড়ে নেমে আসে স্বস্তির পরশ। আবহাওয়া অধিদপ্তর ফেনী কার্যালয়ের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, এই বৃষ্টি আরও 2 দিন থাকবে। বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে তাপমাত্রা কম থাকবে বলে জানান তিনি। টাঙ্গাইলের সড়ক
বিভাগের 12 কোটি টাকা বরাদ্দের সংস্কার কাজে ধীর গতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। আর এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিনই বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন। চালক ও যাত্রীদের অভিযোগ, কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার নিম্নমানের কাজ করছে সড়কে। তবে এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী ক্যামেরার সামনে কথা না বলেও ঠিকাদারের কাজের প্রশংসা করেছেন। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা চরগা বসরা হয়ে ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপদ বিভাগের ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট পদ্ধতিতে সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। তবে সংস্কার কাজে পাথর, বিটুমিন ও কেরোসিন নিম্নমানের সংমিশ্রণের ব্যবহার এবং পুরনো খানাখন্দ সংস্কার না করেই কার্পেটিং করার অভিযোগ উঠেছে। 22 কিলোমিটারের মধ্যে 9 কিলোমিটারের কাজ শেষ হলেও সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এতে সিএনজি চালিত অটোরিকশা চালক সহ সাধারণ যাত্রীরা ক্ষতির মুখে পড়েছে। পায়ের উপরে লাগা পড়ে, চোখেও তো লাগতে পারে, খুদ হইতে পারে। যে খোয়াটা দিচ্ছে এই খোয়ার নিগা চাকা দিনে ওদের 2বার করে লিক হইতাছে। দেখা যায় বড় মাল নিয়ে গেতাছি আবার খোয়া নাগান নাকি। চলন্ত অবস্থায় পাথর ছিটকে যাত্রীদের গায়ে লাগছে এবং গাড়ির বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। সড়ক ব্যবহারকারীরা বলছে, সঠিক সংস্কার না করে নিম্নমানের কাজের ফলে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে, আর এতে লাভবান হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার ও কিছু কর্মকর্তা। চাকা মুখা ফুটে গেতাছে গা, তারপরে গাড়ির গ্লাস মুলাস ভেঙে গেতাছে গা। কালকেও 2টা গাড়ির গ্লাস ভাঙছে। আগের রাস্তায় ছিল ভালো রাস্তা, অনেক ভালো বলার বাইরে। আর এখন যেভাবে কাজ করতেছে খোয়া দেয়া, এভাবে কাজ করলে আমাদের অটো, সিএনজি এগুলার মনে করেন যে চাক্কা, নতুন নতুন চাক্কাগুলা কাটে গেছে। ভোগান্তি আমরা 3-4 ঘন্টা ধরে ভাই চাকা লিক হয়ে চাকা ফাইটে গেছে, প্রতিদিনই একই অবস্থা। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার দাবি করে নিয়ম মেনেই সড়ক সংস্কারের কাজ চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ হচ্ছে। ভিটামিনের কাজ এভাবেই হয় বলে জানান কার্য সহকারী। এভাবেই পাথর এভাবেই করা হয় এবং রোলার এই ভিটামিনের কাজ এভাবে। স্যাররা এটা যেভাবে বলছে ঠিক সেভাবে কাজ হচ্ছে। আপনাদের যদি কোনোই থাকে আমাদের রোডসে ইঞ্জিনিয়ার স্যারদের আছে, ইঞ্জিনিয়ার স্যারদের সাথে কথা বলেন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন সওজের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি খান। এলেঙ্গা হতে গোবিন্দাসী পর্যন্ত প্রায় 12 কোটি 58 লাখ টাকার প্রকল্প গ্রহণ করে সওজ কর্তৃপক্ষ। চলতি বছর জুনেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে গত বছর 2বার এই সড়ক সংস্কার করেছে সওজ কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী 16 থেকে 18 মে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডক্টর আতিয়ার রহমান সংবাদ সম্মেলনে কথা বলেন। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রায় 350 জন বিজ্ঞানী এবং গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন। পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা দেশজ চিকিৎসার সাথে যুক্ত ট্র্যাডিশনাল চিকিৎসকদের গল্পও থাকছে কার্নিভালে। জুলাই গণ অভ্যুত্থানে শরীয়তপুরের 11টি শহীদ পরিবারের মাঝে 10 লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার বেলা 12টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবারগুলোর হাতে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ পরিবারগুলোর জন্য যা করণীয় সে বিষয়ে বদ্ধপরিকর। কক্সবাজার সদর হাসপাতালে চরম অব্যবস্থাপনার কারণে প্রায়ই অচল হয়ে পড়েছে চিকিৎসা সেবা। বন্ধ রয়েছে আইসিইউ সহ নানা জরুরি সেবা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও স্বজনরা। এ বিষয়ে আরো জানাতে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, কি আসলে বলছেন রোগী ও স্বজনরা? দুর্ভোগ লাঘবে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা সেই চিত্র যদি তুলে ধরতেন।
যেমনটি জানাচ্ছিলেন, আজকে 5 দিন ধরে কক্সবাজারের সিসিও সেবা সহ অচল অবস্থায় এই কক্সবাজার সদর হাসপাতাল। এটি কক্সবাজার জেলার একমাত্র সদর হাসপাতাল যেখানে সাধারণ 25 লক্ষ মানুষের সাথে 12 লক্ষ রোহিঙ্গা যুক্ত হয়ে এই সেবাটি গ্রহণ করে। কক্সবাজারের প্রায় এই সেবাটি চালু হয়েছিল 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য এবং জেন্ডার অর্থায়নে চালু হয়েছিল এবং এটার 199 জন কর্মচারী এতে সংযুক্ত ছিল। এই সেবাটি 2024 সালে জুন মাসে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে এটি আবার সরকারি এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন আন্দোলনের ফলে এটি 3 মাসের জন্য বর্ধিত করে সরকারিভাবে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে এই সেবাটি বন্ধ রয়েছে বলে সেটা পত্রে আমাদেরকে জানিয়েছেন। যে বিষয়টি স্থানীয় এবং তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন, বিনা বেতনে প্রায় 130 জন কর্মচারী এবং 30 জন ডাক্তার 9 মাস ধরে তারা পারিশ্রমিক দিয়ে সেবাটি চালু রেখেছিল। কিন্তু সরকারের বিভিন্ন অজুহাতে এই সেবাটি চালু না হওয়ার কারণে এই সেবাটি তারা আর দিতে না পারার পরে গত বৃহস্পতিবার সেবাটি বন্ধ হয়ে যায়। এবং যেটা আজকে তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন, সরকারের এবং গণমাধ্যমের বিভিন্ন লেখালেখির পরে আজকে 2 জন ডাক্তার দিয়ে কোনো রকমে সেবাটি চালু করেছে এবং 2 জন বিনা বেতনে এবং 2 জন সরকার অর্থায়নে। যদিও জেলাবাসী এবং রোগী সেবা প্রার্থীরা যেটা জানিয়েছেন, এইটি দ্রুত চালু করা দরকার এবং বেসরকারি হাসপাতালে যেটি ব্যয়বহুল সেটা এখানে স্বল্প মূল্যে পাওয়া যায় বলে স্বাস্থ্যসেবা যারা আছে তারা জানিয়েছে। কিন্তু বাস্তবতা হলো সরকারের এই কক্সবাজারের মতো একটি পর্যটন শহরের স্বাস্থ্যসেবার এই যে মানোন্নয়ন এবং এই যে অবস্থা, এটার জন্য স্থানীয়দের মধ্যে নানা ধরনের অভিযোগ রয়েছে এবং তারা আগামীকাল সকাল 10টায় একটি মানববন্ধন সহ নানা কর্মসূচি দিচ্ছে, যার ফলশ্রুতিতে সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি স্থানীয় জনগণের এবং কক্সবাজার জেলাবাসীর একটি দাবি, যেটা হলো যে কক্সবাজার সদর হাসপাতাল যেন পরিপূর্ণরূপে যেন খুঁড়িয়ে কোনো অর্থায়নে বন্ধ না হয়, এই দাবিটি তারা জোরালোভাবে আমাদেরকে জানিয়েছে। সর্বশেষ যে বিষয়টি সেটা হলো যে কক্সবাজারের প্রতিদিন 8 থেকে 900 এখানে সেবাপ্রার্থীরা আসে, কিন্তু তাদের জন্য মাত্র 2 জন ডাক্তার রয়েছে যাদেরকে 500 থেকে 600 লোককে চিকিৎসা দিতে হয় এবং আউটডোরে 1000 লোক রয়েছে, তাদেরও কর্মচারী সংকট রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই অনতিবিলম্বে স্থানীয় রোগী এবং জনসাধারণের যে দাবি সেটা হলো যেন কক্সবাজার সদর হাসপাতাল কোনো কারণে কোনো অজুহাতে সেটি বন্ধ হচ্ছে তারা খতিয়ে দেখা এবং যে বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন যে সেবা প্রার্থীরা যে বঞ্চিত হচ্ছে সেটার জন্য অনতিবিলম্বে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনগণ এবং রোগীরা দাবি জানিয়েছে। এটা ছিল আমার কাছে সর্বশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। রাজশাহীর আম চাষি ও ব্যবসায়ীদের জন্য মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করেছে কৃষি বিভাগ। আম চাষিরা বলছেন, ভরা মৌসুমে দাম কম থাকায় মিনি কোল্ড স্টোরেজে আম সংরক্ষণ করে পরে বাড়তি দামে পাওয়া যায়। তবে প্রচারণা না থাকায় অনেক চাষি জানে না কোল্ড স্টোরেজের সম্পর্কে। আম সংরক্ষণ করে বাড়তি লাভের জন্য বিদ্যুতের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উপযোগী কোল্ড স্টোরেজ নির্মাণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। গত বছর মৌসুম শুরুর আগেই আম সংরক্ষণে রাজশাহী বিভাগে পরীক্ষামূলকভাবে 11টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করে কৃষি বিভাগ। এসব মিনি কোল্ড স্টোরেজে আমের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি 30 থেকে 90 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে কেউ কেউ এই কোল্ড স্টোরেজের কথা জানলেও অনেক চাষি তা জানেন না। কোল্ড স্টোর আমের জন্য কিন্তু হওয়ার কথা না, তারপরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি হতে পারে কিন্তু এখন পর্যন্ত কোনো সেই খবর নাই আমার। এই মিনি কোল্ড স্টোরটা করা হলে আমের যারা আছে, আমের বাগান আমরা যারা আছি তাদের জন্য অনেক একটা ভালো সংবাদ এটা। কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গায় আমরা দাঁড়াচ্ছি যে এটার কোনো প্রচারণা নাই। হিমসাগরের মৌসুমটা শেষের সময় আমরা যদি এটাতে রাখি তাহলে 20 থেকে 25 দিন ঠিক ওই অবস্থাতেই আমটা থাকে এবং এটা তখন বের করে বাজারে বিক্রি করলে এটা প্রাইস অনেক বেড়ে যায় এবং আমাদের এটা উপকৃত হয়। কৃষি বিভাগ জানায়, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় 11টি আম ও সবজি সংরক্ষণাগার স্থাপন করা হয়। প্রকল্পের সফলতা আসলে আরও মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। 80 না 20 দিন রেখে তারা প্রতি মনে 6000 টাকা লাভ পেয়েছে। এটা তো অবশ্যই আশাব্যঞ্জক। হ্যাঁ, এইটাই আসলে কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। দেখি আমরা যদি পারি কৃষকদের দিয়ে করব, উদ্বুদ্ধকরণের মাধ্যমে করব। তারপরে যদি আরও রেজাল্ট ভালো হয় তবে আমরা জাতীয় পলিসিতে এটা প্রণোদনার মাধ্যমে বা কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা সেটা
ভেবে দেখা হবে। আম সংরক্ষণ করে বাড়তি লাভের জন্য বিদ্যুতের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার উপযোগী কোল্ড স্টোরেজ নির্মাণ এবং আম প্রক্রিয়াজাতের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষকের জন্য আলুর কোল্ড স্টোরেজ আছে, কিন্তু আম বা অন্য সবজির নেই। এটার জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজের ব্যবস্থা রাখতে হবে এবং এগুলোতে লক্ষ্য রাখতে হবে যেন জিরো এনার্জি ব্যবহার হয়। এই জন্য আমাদের আপনাদেরকে প্রাইভেটলি আগে আসতে হবে এবং তাদের জন্য গভর্নমেন্টের এখানে যে জিনিসটা সেখানে কিছু সাবসিডি, ঋণ, ফ্যাসিলিটিস কিংবা আর অন্যান্য প্রশিক্ষণ, এই জিনিসগুলো কিন্তু আর একটু বাড়াতে হবে। আম সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হলেও তার সুফল মিলছে না, এজন্য বেশি বেশি প্রচারণার প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মেহেরপুরের হিমসাগর আম রসালো ও সুস্বাদু হওয়ায় খ্যাতি পেয়েছে বিদেশেও। ইউরোপের 38টি দেশে যায় এই সুমিষ্ট আম। এবার নতুন করে জেলার হিমসাগর আম যাবে চীনেও। গুণগত মান ঠিক রাখতে চলছে পরিচর্যা ও প্রস্তুতি। সরকারিভাবে আম সংরক্ষণের অনুমতি পেলেই শুরু হবে বেচাকেনা। সহকর্মী আক্তারুজ্জামানের তথ্যছবিতে সালমা জাহানের রিপোর্ট। রসালো ও সুস্বাদু হয় দেশ জুড়ে খ্যাতি রয়েছে মেহেরপুরের হিমসাগর আমের। 2017 সাল থেকে দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ফ্রান্স, জাপান, ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য সহ ইউরোপের 38টি দেশে। এবার রপ্তানি হবে চীনে। বিদেশে রপ্তানির আশায় আমের গুণগত মান ঠিক রাখতে দিনরাত পরিশ্রম করছেন জেলার বাগান মালিকরা। এই বছর হিমসাগর মেহেরপুরে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে এবং সেই হিসাবে আমরা হিসাব করতে ক্যালকুলেশন করতেছি যে হয়তো আশানুর ফল আমরা পাবো, ফলনটা পাবো। আমরা খুব সুন্দর পরিচর্যা করতে পারছি এবং সারা বাংলাদেশে আমরা রপ্তানি ভরপুর পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের আম বিদেশ পাঠাবো, এতে অনেক লাভবান হবো। ব্যাপক ফলন হয়েছে, যদি দামটা এবার পাওয়া যায় তাহলে আমাদের একটু ভালো হবে। এদিকে বাগান মালিকদের সব ধরনের সহযোগিতা করার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়া অনুকূলে থাকে, এবছর আমের মুকুলও ভালো হয়েছে, আমের বিয়ারিংও ভালো হয়েছে। আমাদের এখন শুধু গাছে আম আর আম। এরপরে যে আমাদের যে আমকে আমরা আসলে মেহেরপুরে আম, বিশেষ করে হিমসাগর আম অত্যন্ত সুস্বাদু এবং অন্যান্য এলাকার আমের তুলনায় একটা আলাদা বৈশিষ্ট্য আছে, অনন্য বৈশিষ্ট্য। এই জন্য আমরা হিমসাগর আমকে জিআই পণ্য করার জন্য আমরা শিল্পের মধ্যে আবেদন করেছি। আমাদের আবেদন গৃহীত হয়েছে। মেহেরপুরে 2670 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 38,298 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রমনায় বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন, অন্যদের 10 বছর করে জেল, হাইকোর্টের রায়। মাগুরায় শিশু আসিয়া হত্যা মামলার রায় 17 মে, যুক্তিতর্ক উপস্থাপনে অভিযোগ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তির আশা। আমরা আশা করছি যে রাষ্ট্রপক্ষ এই মামলায় আমরা ন্যায় বিচার পাবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সমুদ্র বন্দর পরিদর্শনের পাশাপাশি উদ্বোধন করবেন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ। রংপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কা প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জনের, পালিয়েছে বাস চালক। এবং সাতক্ষীরার সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া 75 বাংলাদেশকে পরিবারের কাছে হস্তান্তর, 3 ভারতীয়কে কারাগারে প্রেরণ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।